আজ আপনাদের পাঠ করে শোনাবো একটি কল্পবিজ্ঞান ভিত্তিক সাসপেন্স থ্রিলার। গল্পের নাম সময়ের ওপারে। গল্পটি লিখেছেন সোমজা দাস। রোজকার মতো রূপসার ডাকে ঘুম ভাঙল রিভুর। সারা বাড়ির সমস্ত ভয়েস অ্যাসিস্ট্যান্সে রূপসার কণ্ঠস্বর নিজেই সেট করেছিল রিভু। সেসব অবশ্য আজকের কথা নয়। নিয়তির কি অদ্ভুত বিধান, আজ রূপসা নেই, কিন্তু তার কণ্ঠস্বর আজও রয়ে গেছে এই বাড়ির কোনায় কোনায়। প্রাতকৃত্য সেরে কিচেনে সুইচ অন করল রিভু। গতকালের প্রোগ্রাম সেট করাই আছে, কিন্তু বদলাতে আর ইচ্ছে করছে না। জলখাবার তৈরি হলে রূপসার যান্ত্রিক কণ্ঠস্বর জানান দেবে। কফি মেশিনে প্রোগ্রাম রূপসা নিজেই সেট করেছিল, ঠিক যেমন রিভু পছন্দ করে। আজও তাই রিভুর সকালগুলো রূপসার হাতের কফির স্বাদে শুরু হয়। কফির কাপটা নিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো রিভু। আজ সারাদিন অনেকগুলো মিটিং আছে। রূপসার কণ্ঠস্বর তাকে মনে করিয়ে দিল আজ তারিখটা হলো 14ই মার্চ সাল 2120। যান্ত্রিক শুষ্কতায় বলে গেল সারাদিনের রুটিনের ফিরিস্তি। রিভু সোফায় হেলান দিয়ে বসে চোখ বুজে শুনল। আজকের দিনটা অন্য দিনের চেয়ে আলাদা। রিভুর গত 4 বছরের পরিশ্রমের ফলাফল আজ জানার দিন। বিগত কয়েক বছরে রিভুর জীবনটা আমূল বদলে গিয়েছে, কিন্তু আজ সেসব নিয়ে ভাবতে চায় না। সারা জীবনটা পড়ে আছে প্রাপ্তি অপ্রাপ্তিগুলোর হিসেব মেলানোর জন্য। স্নান সেরে বেরোতেই কানে এলো রূপসার কণ্ঠস্বর জানান দিচ্ছে গরম ব্রেকফাস্ট রেডি। জামা কাপড় পরতে পরতে হেসে ফেলল রিভু। রূপসা কবে তাকে ব্রেকফাস্ট বানিয়ে খেতে ডেকেছে? ওর তো দৌড়ছিল ওই কফি অবধি। বরং মাঝে মধ্যে হাতে রান্না করা খাবার খেতে ইচ্ছে হলে রিভুই বানাতো। রিভুর হাতে রান্না খেতে রূপসা খুব ভালোবাসত। সারা বছর রোবোশেপে সেট করা মেনু রান্না খেলেও বিশেষ দিনগুলোতে রিভু নিজে রান্না করত। রূপসা চলে যাওয়ার পর থেকে রান্নার ইচ্ছেটাও চলে গিয়েছে রিভুর। নিজে খাওয়ার জন্য রাঁধতে ভালো লাগে না আর। অফিসে ঢুকতেই অনিন্দিতার সাথে মুখোমুখি দেখা। রিভু জানে অনিন্দিতা ওকে এড়িয়ে চলে, তবু মুখোমুখি দেখা হলে মুখ ঘুরিয়ে নেওয়াটা অসভ্যতা। অনিন্দিতা একটু বুড়ি ছুঁয়ে যাওয়া মতো হালকা হেসে এগিয়ে যায়। রিভু নিজের কেবিনে গিয়ে চেয়ার টেনে বসল। মাথার ভেতরটা দপদপ করছে। ভিতর ভিতর একটা চাপা টেনশন তো কাজ করছেই। অ্যাক্সিডেন্টের পর থেকে এই নতুন উপসর্গটা দেখা দিয়েছে। সামান্য মানসিক উত্তেজনাতেও মাথাটা দপদপ করে। মাঝে মাঝে ব্যথাটা এত বেড়ে ওঠে যে রিভুকে কড়া ডোজের পেন কিলার খেতে হয়। এমনিতে আর কোনো সমস্যা নেই এখন রিভুর। সেদিনের অ্যাক্সিডেন্টের আগেও পরের বেশ কয়েক ঘন্টা মাথা থেকে সম্পূর্ণ মুছে যাওয়া ছাড়া অন্য কোনো শারীরিক অসুবিধে বোধ করেনি রিভু। শরীরের বাহ্যিক চোট সামান্যই ছিল তার। মাথায় আঘাত লেগেছিল। পাক্কা 2 দিন জ্ঞান ছিল না। তারপর যখন জ্ঞান ফিরল, প্রথমে বুঝতেই পারেনি সে কোথায় আছে, কেন আছে। ধীরে ধীরে রিভু অনুধাবন করলো অ্যাক্সিডেন্টের দিনের কোনো ঘটনাই তার আর মনে পড়ছে না। তার মাথা থেকে সেই দুর্ঘটনার আগের বেশ কয়েক ঘন্টা সময়কে যেন নির্মম হাতে মুছিয়ে দিয়েছে। প্রাথমিক হতভম্ব ভাবটা কাটিয়ে ওঠার পরই রিভু জানতে পেরেছিল রূপসা আর নেই। এমনিতে আকাশপথে ব্যক্তিগত যান চলাচল শুরু হবার পর থেকে রাস্তায় দুর্ঘটনা অনেক কমে গেছে। সমস্ত আকাশযানে আলাদা মনিটর লাগানো থাকে। তাদের ধারে কাছে ত্রিসীমানায় অন্য কোনো আকাশযান এলে অ্যালার্ট সিগন্যাল বিপ বিপ করে বেজে ওঠে। রাস্তায় নামার আগে মনিটরে গন্তব্য উল্লেখ করলে নির্ধারিত যাত্রাপথ নির্দিষ্ট করে দেওয়া হয়। যেই পথে অন্য কোনো আকাশযান সেই সময় যাবে না, আকাশযান সেই নির্দিষ্ট পথে নিজেই পৌঁছে দেয় যাত্রীকে। তাই দুর্ঘটনার আশঙ্কা এই ব্যবস্থায় প্রায় শূন্যের বরাবর। তবু শূন্য যে নয় তার প্রমাণ পাওয়া গিয়েছিল। মাঝপথে অন্য একটি আকাশযানের সাথে মুখোমুখি সংঘর্ষে ভেঙে পড়েছিল 2টি যানই। 2 বাহনের যাত্রীদেরই মৃত্যু হয় মাঝ আকাশে। রিভুর মনে পড়ে না সে কী করে বেঁচে গিয়েছিল। খোলা দরজা দিয়ে নিচে পড়েছিল সে। আকাশযানে দুর্ঘটনার মতোই অদ্ভুত তার প্রাণে বেঁচে যাওয়া। কিভাবে সেদিন সেই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছিল সে, রিভু তা নিজেও জানে না। কিন্তু আজ সব প্রতীক্ষার অবসান হবে। আজকের দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছে রিভু। গত 4 বছরের বেশি সময় ধরে এই দিনটার অপেক্ষাই ছিল সে। কিংবা বলা ভালো তারা, রিভু ও রূপসা। এই প্রজেক্টটা ছিল তাদের দুজনের মস্তিষ্ক প্রসূত সন্তান। দুজনে মিলে একসাথে স্বপ্ন দেখেছিল। গত 100 বছরে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানব সভ্যতা দ্রুত উন্নততর জীবনে নিজেকে অভিযোজিত করেছে।
আজ এমন অনেক জ্ঞান বিজ্ঞান মানুষের করায়ত্ত, যা আজ থেকে 100 বছর আগেও মানুষ কল্পনা করতে পারত না। কিন্তু আজও এই বিজ্ঞানের অগ্রগতির যুগে কালচক্রকে মানুষ নিজের করায়ত্তে আনতে পারেনি। রিভু ও রূপসার স্বপ্নটা একসাথে দেখেছিল। দুজন আশ্চর্য মেধার সমমনস্ক মানুষ একে অন্যের পরিপূরক হয়ে হাতে হাত রেখে স্বপ্ন পূরণের লক্ষ্যে পথ চলা শুরু করেছিল। আর তাদের সেই স্বপ্ন ছিল কালচক্রকে নিয়ন্ত্রণ। ঢাকঢোল পিটিয়ে বিশাল কোনো উদ্যোগ নিয়ে গবেষণা শুরু করেনি তারা, বরং লোকচক্ষুর অন্তরালে তাদের নিজেদের পরীক্ষাগারে সবার চোখের আড়ালে তারা চালিয়ে যাচ্ছিল তাদের গবেষণা। নিজেদের দীর্ঘদিনের পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে এই গবেষণাগার ও অফিস তৈরি করেছিল তারা দুজনে মিলে। দুজন সহকর্মী ও সহমর্মী মানুষের একে অপরকে হৃদয় দান করতে সময় লাগেনি। এই দাবিংশ শতকে বিয়ে নামক প্রতিষ্ঠানের কোনো যৌক্তিকতা নেই, কিন্তু রূপসার মনে অদ্ভুত সব খেয়াল চাপত। ওর খুব ইচ্ছে ছিল আগেকার দিনের মতো বিয়ে করবে। তখন তাদের নতুন অফিস আর গবেষণাগারের পথ চলা সবে শুরু হয়েছে, হাত সম্পূর্ণ খালি। 2 বছর একসাথে বসবাস করার পর এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা। রিভুর মনে পড়ে সেদিন কি ভীষণ খুশি ছিল রূপসা। রূপসার কথা মনে পড়তে নিজের অজান্তেই মৃদু হাসি খেলে যায় রিভুর অধর প্রান্তে। তবে তাদের গবেষণার কথা আর একজন শুরু থেকেই জানত, সে অনিন্দিতা। অনিন্দিতাকে এই কোম্পানিতে রূপসাই নিয়ে এসেছিল। অনিন্দিতা ছিল রূপসার অভিন্ন হৃদয় বান্ধবী। মেয়েটি কেমন যেন অদ্ভুত। ওর সান্নিধ্যে এলেই রিভুর কেমন একটা অনুভূতি হয়। মনে হয় ওর দৃষ্টি সবসময় অনুসরণ করে রিভুকে। রিভু চায়নি অনিন্দিতা জানুক তাদের গোপন গবেষণা সম্পর্কে, কারণ এই গবেষণায় বিপদের সম্ভাবনাও কম নয়। সামান্য হিসেবের এদিক ওদিক হলে নেমে আসতে পারে চরম বিপদ। কিন্তু সেই সময় তাদের একজন সহকারীর খুব দরকার ছিল। রূপসাই অনিন্দিতার নাম প্রস্তাব করেছিল। অনিন্দিতা বুদ্ধিমতী, মেধাবী, সবচেয়ে বড় কথা তাদের গবেষণার বিষয় নিয়ে অনিন্দিতাও কাজ করে চলেছিল স্বতন্ত্রভাবে। রূপসার বক্তব্য ছিল অনিন্দিতার অর্জিত জ্ঞান তাদের গবেষণার ক্ষেত্রে সাহায্য করবে। মন থেকে সায় না পেলেও রূপসার ইচ্ছেকে সম্মান জানিয়েছিল রিভু। কিন্তু ভুল যে করেছিল বুঝতে সময় লাগেনি রিভুর। অনিন্দিতার চোখে মুগ্ধতা পড়তে অসুবিধা হয়নি রিভুর। চাপা স্বভাবের মেয়ে অনিন্দিতা রিভুর সামনে প্রগল্ভ হয়ে উঠত মুহূর্তে। রিভু ভাবে রূপসা কি বুঝতো না কিছু? কেন সে এত অবলীলায় প্রিয় বান্ধবীকে রিভুর সাথে ছেড়ে দিত? রিভু পছন্দ করছে না বুঝেও? হয়তো রিভুর প্রতি পূর্ণ আস্থা ছিল তার। অবশ্য অনিন্দিতার শিক্ষা ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান তাদের গবেষণায় অনেক সাহায্য করেছে। রিভু অস্বীকার করে না, বরং মন থেকেই সে বিশ্বাস করে যে অনিন্দিতা না থাকলে এত কম সময়ের মধ্যে সাফল্যের মুখ দেখা সম্ভব হতো না। রূপসার মৃত্যুর পরে অনিন্দিতা রিভুকে সামলে উঠে আবার কাজে ফিরতে সাহায্য করেছিল। কিন্তু অনিন্দিতা আরও কিছু চেয়েছিল তার কাছে, যা রিভু তাকে দিতে পারেনি। রূপসা ছাড়া আর কাউকে ভালোবাসা তার পক্ষে সম্ভব ছিল না, হয়তো সম্ভব হবে না কোনো দিন। রিভু নিজের ভেতরে চাপা উত্তেজনা টের পাচ্ছে। আর কয়েক ঘন্টা মাত্র, তারপরে রিভু জানতে পারবে তাদের এতদিনের পরিশ্রমের ফলাফল। আজকের পরীক্ষার কথা রিভু অনিন্দিতাকেও জানায়নি। রিভু নিজে আগে পরীক্ষা করে দেখতে চায়। অবশ্য তার কিছু কারণও আছে। কাল নিয়ন্ত্রণ যন্ত্রটি যেটা তারা বানিয়েছে আসলে সহজ ভাষায় বলতে গেলে একটি টাইম মেশিন। এই দ্বাবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেক বিজ্ঞান সাধকেরাই টাইম মেশিন নিয়ে স্বতন্ত্রভাবে গবেষণা চালাচ্ছে। আজ যদি রিভুর পরীক্ষা সফল হয় তাহলে তার কোম্পানি হবে টাইম মেশিনের প্রথম আবিষ্কর্তা। আজ যদি রূপসা পাশে থাকতো তারা দুজনে মিলে আজ একসাথে এই পরীক্ষায় অংশ নিত। রূপসার কথা মনে হতেই মনটা ভারী হয়ে ওঠে রিভুর। আজ যেন রূপসার অনুপস্থিতি খুব বেশি করে অনুভব করছে রিভু। রাত 8টা বাজে। অফিসের শেষ কর্মীটিও বেরিয়ে গেছে। একবার কেবিন থেকে বাইরে বেরিয়ে পুরো অফিস ঘুরে দেখে এলো রিভু। না, কেউ নেই। নিজের হৃদস্পন্দন নিজে স্পষ্ট শুনতে পাচ্ছে সে। আজকের পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছু। আজ সে সফল হলে এই সফলতা শুধু বিজ্ঞানের অগ্রগতির নিরিখেই নয়, রিভুর জীবনেও অনেক বড় মাইল ফলক প্রমাণিত হয়ে দাঁড়াবে। রিভুর জীবনের হারিয়ে যাওয়া শূন্যস্থানটা পূর্ণ হবে। উত্তর মিলবে অনেক প্রশ্নের। আজ এই পরীক্ষাটা একা করার এটাও একটা কারণ। রিভু জানতে চায় কী হয়েছিল সেদিন, কেন এভাবে চলে যেতে হলো রূপসাকে? শুধুই কি সবটুকু দুর্ঘটনা ছিল, নাকি অন্য কোনো সত্যিও লুকিয়ে আছে পুরো ঘটনার পিছনে?
সময় অভিযান নিয়ে গবেষণার সবটুকু এই কোম্পানি কর্মীদের থেকে গোপন রাখা হয়েছে। গবেষণার যে অংশটুকু তারা নিজেরা করে, না জেনেই করে কিসের জন্য সেসব হচ্ছে। এই মুহূর্তে এই গবেষণাগারের প্রবেশ অনুমতি শুধু দুজনের কাছে আছে, একজন রিভু নিজে, অপরজন অনিন্দিতা। আর একজনের কাছে ছিল, সে রূপসা। তার এ ঘরে আসার প্রয়োজন ফুরিয়েছে। বায়োমেট্রিক পাসওয়ার্ড ছাড়া এই ঘরে প্রবেশ অসম্ভব। এই গবেষণাগারের ভিতরে সব কিছু অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। অনেক স্বপ্ন নিয়ে একে সাজিয়েছিল তারা দুজনে মিলে। রিভুর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিশাল আকৃতির এই ঘরের দেওয়াল জুড়ে সাজানো বিভিন্ন আকারের নানান রকম যন্ত্রাংশ। ঘরে ঢুকে ক্ষুদ্রাকৃতির এক রিমোটের বোতাম টিপতেই শূন্যে ভেসে ওঠে বেশ কয়েকটি মনিটর। প্রতিটি মনিটরের আলাদা আলাদা কার্যকারিতা। রিভু 3 নম্বর মনিটরের সামনে গিয়ে দাঁড়ায়। এটাই বাকি সব কম্পিউটারগুলিকে নিয়ন্ত্রণ করছে। বাস্তবে তো আর গল্প উপন্যাসের মতো টাইম মেশিন হয় না, যে একটা যন্ত্রের মধ্যে ঢুকে বসে সন্তারিকে সুইচ টিপে দিতেই অতীতে বা ভবিষ্যতে পৌঁছে গেলাম। অনেক জটিল হিসেব নিকেশ অঙ্ক থাকে। বাস্তবে নিজের সশরীরে সেই মুহূর্তে সেই জায়গায় উপস্থিত থাকাও সম্ভব নয়। নিজের একটা সমান্তরাল সত্তা একটা ভার্চুয়াল পৃথিবীতে ভ্রমণ করতে পারে। বাস্তবে সেই মুহূর্তে যেই পৃথিবীর কোনো অস্তিত্ব নেই। ব্যাপারটা এইরকম, যেন একজন মানুষ একই সঙ্গে থিয়েটারে বসে স্ক্রিনে নিজেকে দেখছে শুধু নয়, সেই দৃশ্যে নিজের শারীরিক উপস্থিতি অনুভবও করতে পারছে। কিন্তু এতে বিপদও আছে। সামান্য অসাবধান হলে বা সময়ের সামান্য এদিক ওদিক হলে পুরো পরিস্থিতিটা নাগালের বাইরে চলে যেতে পারে। অতীতকে সেলুলয়েডের মতো হয়তো ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু তাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে এখনও সমর্থ হয়নি রিভু। সেই কারণেই আজকের পরীক্ষার কথা অনিন্দিতাকে জানায়নি সে। অনিন্দিতা জানলে কিছুতেই রাজি হতো না এখনই এই পরীক্ষা করার ঝুঁকি নিতে। ঘরে ঢোকার মুখে ডান দিকে শেষ মনিটরটিতে ইনপুট হিসেবে সাল, তারিখ, ভ্রমণের সময় উল্লেখ করতে হয়। কিন্তু রিভু তো জানে না ঠিক কতটুকু সময়ের মধ্যে সেদিনের ঘটে যাওয়া পুরো ঘটনাটা দেখতে পারবে সে। সেদিনের অ্যাক্সিডেন্টের সময়টা রেকর্ড থেকে পেয়েছে রিভু, কিন্তু সেই সময়ের পরেও যদি কিছু ঘটে থাকে। আর একটা উপায় আছে, বাইরে থেকে পুরো ব্যাপারটা পরিচালনা করা, যেটা আদপে খুবই কঠিন। যেহেতু তার দ্বিতীয় সত্তা তখন অন্য সময় বন্ধনীতে উপস্থিত থাকবে, সেহেতু ঠিক সেই মুহূর্তে বাস্তবে মনঃসংযোগ করাটা সত্যিই কঠিন। রূপসা থাকলে আজকের দিনে সে পাশে থাকতো, হয়তো সে এই ঘরে বসে মনিটরের সব নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু সে নেই, সুতরাং যা করার রিভুকেই করতে হবে। আর কাউকে এই ব্যাপারে বিশ্বাস করতে পারছে না সে। মনস্থির করেই এসেছে রিভু, যা করার নিজেই করবে। আজ তাকে জানতেই হবে সেদিন ঠিক কী কী ঘটেছিল। সমস্ত মনিটরগুলো দেখে নিল রিভু, সব ঠিক চলছে। কাজ শুরু করার আগে 2টো ট্যাবলেট খেতে হবে, সাধারণ ওষুধ, স্নায়ুর উত্তেজনা প্রশমনের জন্য। ট্যাবলেট 2টো খেয়ে সিটে বসলো রিভু। মাথায় হেলমেটের মতো একটা শিরস্ত্রাণ চাপালো। সামনের মনিটরে ফুটে উঠল তার পালস, রক্তচাপ সামান্য বেশি আছে, তবে অস্বাভাবিক কিছু নয়। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সামনের মনিটরের দিকে চেয়ে থাকলো রিভু। তারপর সামনে শূন্যে আঁকিমুখি কেটে দিন, সাল, সময়ের স্থানে নির্ধারিত সংখ্যাগুলি বসালো। মৃদু অথচ বলিষ্ঠ দ্বিধাহীন কণ্ঠে বলল, স্টার্ট। ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। হালকা নীলাভ নরম আলোয় ডুবে গেল পারিপার্শ্বিক। কয়েক মুহূর্ত কেটে গেল। রিভু অনুভব করল তার স্নায়ু চূড়ান্ত উত্তেজিত। কয়েকটি গভীর শ্বাস নিল সে মনকে শান্ত করার জন্য। সামনের আলো আঁধারিতে দৃষ্টি প্রসারিত করল রিভু। অন্ধকারের গায়ে যেন হালকা আলোর আভাস ফুটে উঠছে। সেদিকে মনঃসংযোগ করতে চেষ্টা করল রিভু। ধীরে ধীরে তার মন শান্ত হয়ে আসছে। একটা ঘুম ঘুম অনুভূতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে রিভুকে। তার চেতন মন আচ্ছন্নতায় ডুবে যাচ্ছে। সামনের দৃশ্যপট স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে চোখের সামনে। ঘোরের মধ্যে রিভু অনুভব করল তার গবেষণা সফল। রিভু বিরক্ত মুখে সোফায় বসে আছে। রূপসা তার পাশে এসে বসল। কাঁধে হাত রেখে নরম গলায় বলল, তুমি কেন এরকমভাবে ভাবছো রিভু? এই প্রজেক্টটা আমাদের দুজনের স্বপ্ন। এটা আমরা সফল করবই, যেভাবেই হোক। রিভু রূপসার চোখের দিকে তাকিয়ে কেটে কেটে বলল, নিশ্চয়ই করব, কিন্তু নিজেদের যোগ্যতায়। আর আমাদের সেই যোগ্যতা আছে বলেই আমি মনে করি। তার জন্য অনিন্দিতাকে ব্যবহার করতে পারবো না। তুমি জানো, ওই এমনিতেই আমার উপর দুর্বল।
ও দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করে পরে ছেড়ে ফেলতে পারবো না রূপসা। ডোন্ট বি সেন্টিমেন্টাল ফুল রিভু। সময়ের বিচরণ নিয়ে অনিন্দিতার মতো গভীর জ্ঞান আমাদের নেই। আমাদের প্রযুক্তিগত মেধা বেশি হতে পারে, কিন্তু অনিন্দিতার জ্ঞান ছাড়া আমরা বেশি দূর এগোতে পারবো না। রূপসার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ে। রিভু উত্তেজিত ভঙ্গিতে সোফা থেকে উঠে দাঁড়ালো। তুমি এসব কথা কিভাবে ভাবতে পারো রূপসা? ছি, আমাদের যদি কোনো খামতি থাকে তাহলে নিজেদেরই সেটা ওভারকাম করতে হবে। আরও পড়াশোনা করতে হবে। দরকার পড়লে এখনকার মতো প্রজেক্ট বন্ধ করে দিতে হবে। সময় নিয়ে নিজেদের তৈরি করতে হবে। তারপর না হয় আবার শুরু করা যাবে, কিন্তু নিজেদের স্বার্থে একজনকে ব্যবহার করে তাকে ছেঁটে ফেলে দেবার কথা আমি ভাবতেও পারি না। আচ্ছা আচ্ছা, বেশ, শান্ত হও। তুমি যা চাও তাই হবে। এখন যাও, রেডি হও। বলে রূপসা এগিয়ে এসে রিভুকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। রিভু ম্লান হেসে রূপসার মাথায় হাত রাখলো। তৈরি হয়ে বাইরের সোফায় এসে বসলো রিভু। রূপসা ভেতরের ঘরে তৈরি হচ্ছে। তাদের এক বন্ধু দম্পতির যৌথ জীবনের 1 বছরের পূর্ণ হওয়ার পার্টি। তারা দুজন নিমন্ত্রিত। সন্ধ্যার তিক্ত বাগবিতণ্ডায় রিভুর মেজাজটা পানসে হয়ে আছে। রূপসা যখন তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো, তাকে দেখে চোখ ধাঁধিয়ে গেল রিভুর। লাল রঙের পার্টি গাউনটা রূপসাকে গত জন্মদিনে সে নিজেই উপহার দিয়েছিল। কি অপূর্ব লাগছে ওকে। রিভু এগিয়ে গিয়ে রূপসাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডোবালো। রূপসাও ওকে জড়িয়ে ধরল। আদরে ডুবতে ডুবতে রিভু অনুভব করে মাথার পেছনে তীব্র ধাক্কা, সঙ্গে প্রবল যন্ত্রণা। রূপসাকে ছেড়ে মাটিতে বসে পড়ল রিভু। রূপসার চোখ দুটো জ্বলছে, হাতে ধরা পেতলের ফুলদানি। কেন? এর বেশি কিছু বলে উঠতে পারল না রিভু। কি ভেবেছ কি তুমি? হ্যাঁ, এত দূর এগিয়ে এসে তোমার মূর্খামির জন্য আমার স্বপ্নে জল ঢেলে দেব আমি? তোমাকে ছাড়াও আমি এই প্রজেক্টকে সফল করতে পারবো, কিন্তু অনিন্দিতাকে ছাড়া সেটা সম্ভব নয় রিভু। তোমার মতো বোকামো আমি করতে পারবো না। এই দ্বাবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এসব বস্তা পচা সংস্কার নিয়ে তুমি নিজের আখের খোয়াতে পারো, আমি পারবো না। সরি। রূপসা রীতিমতো উত্তেজনায় হাঁপাচ্ছে। রিভু হাতে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে রূপসা এগিয়ে এসে আবার মাথায় আঘাত করলো রিভুর। রিভু অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। রূপসা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আকাশযান বার করলো। দুহাতে রিভুকে তুলে টেনে নিয়ে বসালো আকাশযানে। ঘরে ফিরে এসে অটোমেটিক হাউস ক্লিনিংয়ের বোতাম টিপে দিল। মেঝে চাপ চাপ রক্ত কয়েক মুহূর্তে মুছে গেল। রূপসা ত্রস্ত পায়ে ফিরে গেল আকাশযানে। মনিটরে গন্তব্য সেট করলো। আকাশযান পূর্ব নির্ধারিত পথে এগোচ্ছে। কিছু দূর এগোনোর পর রূপসা সামনের বোতাম টিপে রিভুর দিকার দরজাটা খুলে দিল। গায়ের জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলতে চেষ্টা করলো রিভুকে। নিচে পড়ার আগে রিভুর অচেতন শরীরে যেটুকু চেতনা অবশিষ্ট ছিল তা দিয়ে শেষ চেষ্টা করলো প্রাণে বাঁচার। পায়ের আঘাতে সামনের সব বোতাম টিপে দিল। তার মুহূর্তেই রিভুর শরীর খোলা দরজা দিয়ে বাইরে গড়িয়ে পড়ল। কিন্তু ততক্ষণে পূর্ব নির্ধারিত গন্তব্যের স্মৃতি মুছে আকাশযান অভিমুখ পরিবর্তন করেছে। রূপসা সামলে ওঠার আগেই সামনে থেকে আসা জোরালো আলোর ঝলকানিতে দু চোখ ধাঁধিয়ে যায় রূপসার। সব কিছু এত দ্রুত ঘটে গেল যে সামনে থেকে আসা আকাশযানটির বিপদ সংকেত পাবার আগেই মুখোমুখি সংঘর্ষে আগুন জ্বলে উঠল দুটি যানে। মাথার ভিতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে রিভুর। অন্ধকারে ডুবে যেতে যেতে সে অনুভব করল কেউ তার নাম ধরে ডাকছে। রিভু, রিভু! হে ভগবান, এসব কি? জ্ঞান ফিরতে কতটা সময় লেগেছে রিভু জানে না। চোখ খুলে দেখল অনিন্দিতা দাঁড়িয়ে সামনে। ঘরে আলো জ্বলছে। অনিন্দিতা বলল, জল খাবে? এখন কেমন লাগছে? রিভু হাত বাড়ালে অনিন্দিতা নিজে জল খাইয়ে দিল। তারপর বলল, এসব কি রিভু? পাগল হয়ে গিয়েছো তুমি? তুমি জানো না তোমার মৃত্যু অবধি হতে পারত আমি ঠিক সময়ে না এলে? ছি ছি, এরকম কাণ্ডজ্ঞানহীন আচরণ কিভাবে করতে পারো তুমি? অনিন্দিতার চোখের কোণে জল চিকচিক করছে। সিট ছেড়ে উঠতে গিয়ে মাথাটা টলে গেল সামান্য। অনিন্দিতা জড়িয়ে ধরল রিভুকে। আস্তে আস্তে, আমায় ধরো। অনিন্দিতার হাত ধরে ঘর থেকে বেরোলো রিভু। আজ সে যা জেনেছে তা রিভুর মধ্যেই থাকবে সারা জীবন, কেউ জানবে না। নিজের কেবিনের পাশ দিয়ে এগোতে গিয়ে চোখে পড়ল দেওয়াল জোড়া রূপসার হাসি মুখের ছবি। যে রূপসাকে রিভু চেনে জানে। আজকের কয়েক ঘন্টা স্মৃতিকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে কি খুব কষ্ট হবে?
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।